স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। মামলার কারণে একের পর এক মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিএনপি নির্বাচিত মেয়রদের। ইতিমধ্যে সিলেট, গাজীপুর ও রাজশাহীর মেয়রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, আর তাদের জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র তালিকায় থাকা আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদ হোসেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। আপনাদের স্বাগতম। ধন্যবাদ। আহমেদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। দেখা যাচ্ছে যে 3টা সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রদের সরিয়ে দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে। এখন সিটি কর্পোরেশনের একটা আইনে এটা করা হয়েছে। আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে মামলার চার্জশিট আদালত গ্রহণ করার পরে এটা করা হলো। আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার কি যারা সরকারে দলের মেয়র নয় তাদেরকে অপসারণের প্রক্রিয়া শুরু করলো কিনা, আপনি কিভাবে দেখবেন? আপনি যে কোশ্চেনটা করেছেন এটা সিটি কর্পোরেশন আইন বলা ঠিক হবে না, এটা স্থানীয় সরকার আইন। স্থানীয় সরকার আইন, হ্যাঁ, এটা আপনার চোখে পড়েছে বিকজ সিটি কর্পোরেশন যেহেতু বড় এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সাসপেন্ড হয়, হ্যাঁ, যেগুলো আপনাদের চোখে পড়ে না। আমি এটাও বলি ইউনিয়ন পরিষদের এবং পৌরসভার ক্ষেত্রে সারা দেশে অন্তত 25 জন মেয়রকে এবং পৌরসভার চেয়ারম্যানকে, এখন তো মেয়রই বলা হয়, তাদেরকে বরখাস্ত করা হয়েছে যারা বিরোধী বিভিন্ন দলের সদস্য। ঠিক আছে, আওয়ামী লীগের মেয়রদের, আওয়ামীপন্থী মেয়রদের অপসারণ বলা যাবে না, সাময়িক বরখাস্ত করার উদাহরণ খুব বেশি নেই। না না, সেটা আপনি হয়তো বা দেখেছেন নেই, কিন্তু আমি দেখেছি। কারণ আমার কাছে যখন তদবিরে আসে আমার পার্টির চেয়ারম্যান যারা ইলেক্টেড হয়েছে তারা বরখাস্ত হয়ে গেছে, তখন আমার কাছে যখন তদবিরে আসে তখন তো আমি বুঝি নেই যে আমার পার্টির চেয়ারম্যান যারা তারাও কিন্তু বরখাস্ত হয়ে যায়। সংখ্যার দিক থেকে এটা হচ্ছে একটা আইনের বিষয়টা, কিন্তু যতটুকু আমি জানি যে যারা লোকাল গভর্নমেন্ট, ওই সমস্ত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত হন তারা কিন্তু সরকারি কর্মচারী বা কর্মকর্তা হিসেবে ট্রিট হন। তারা অনেক সরকারি সুযোগ সুবিধা পান, গাড়ি পান, তারা রিমুনারেশন পান, এবং সেই ক্ষেত্রে তারা সরকারের কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নে তারা বাধ্য। হ্যাঁ, এখানে যেহেতু এই নির্বাচনটা দলগতভাবে হয় না, যদিও আমরা নির্বাচনী কর্মকাণ্ডে দলেরই দৃশ্যমান হয়, দলই হয়, কিন্তু আইনগতভাবে কিন্তু এটা বলা যাবে না যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন। যেমন একটি মেম্বার অফ পার্লামেন্ট তিনি দলের পক্ষ থেকে নমিনেটেড হন, ওই মার্কা দিয়ে পাশ করেন, তারপর দলের তিনি এমপি, পার্টির এমপি। কিন্তু এই স্থানীয় সরকার ওই যারা নির্বাচিত হন তাদেরকে দলের মেয়র বা দলের চেয়ারম্যান এটা বলা যাবে না। কিন্তু আমরা দেখি যে আমরা যে 3 মেয়রের কথা বলছেন তারা স্থানীয় জেলা পর্যায়ের বিএনপির কমিটির তারা সদস্য। হ্যাঁ, ঠিকই আছে। আর এই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন যে তাদেরকে সরিয়ে দেওয়ার গভর্নমেন্টের এজেন্ডা, না, এটা আমার মনে হয় ঠিক নয়। আমাদের এমন কোনো গভর্নমেন্টের এজেন্ডা নেই যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে আমরা সরিয়ে দেবো। যে কুমিল্লার মেয়র বিএনপির, সে তো দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে, তাকে তো আমরা সরিয়ে দেইনি। যাদের বিরুদ্ধে একেবারে ফৌজদারি অপরাধে অভিযোগ আছে, এখন আপনি মেয়র হলেন, চেয়ারম্যান হলেন, আপনি ইভেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের অর্গানাইজ সেক্রেটারি, আমি যদি কোনো ফৌজদারি অপরাধ করি আমার বিরুদ্ধে মামলা হবে না, আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, আইন কি সেখানে বসে থাকবে? সুতরাং হোয়াট এভার হি মেবি, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য পার্টি হোক। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। চট্টগ্রামে সদ্য যিনি মেয়র নির্বাচিত হলেন তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই ফৌজদারি মামলা চলছে, শুধু চার্জ গঠন না, তার চার্জ গঠন হয়ে বহুদিন ধরে তার বিরুদ্ধে মামলা চলছে। এই আইনে, যে আইনের কথা বলছি, সেই আইনটা স্থানীয় সরকারের 12-1 ধারা, যেটা বলা হচ্ছে যে চার্জশিট আদালত গ্রহণ করলেই সরকার তাকে বরখাস্ত করতে পারবে। ভালো কথা বলেছেন আপনি। যদি এই ডিসক্রিপশন, এই সরকার তার এই এখতিয়ার যদি প্রয়োগ করতো সবখানে সমানভাবে, তাহলে কিন্তু চট্টগ্রামের মেয়রের বিরুদ্ধে করার কথা করেনি। চট্টগ্রামের মেয়র কিন্তু 5 বছর দায়িত্ব পালন করেছে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ব্যবস্থা গ্রহণ করেনি, গভর্নমেন্ট প্রয়োজন মনে করে। আমি আজম নাসিরের কথা বলছি, যিনি এবার নির্বাচিত হলেন। না না, আমি বলছি আগের যিনি মেয়র ছিলেন, তিনি বিএনপির মেয়র ছিলেন, তাকে কি আমরা অপসারণ করেছি? না, আমি বলছি যে আওয়ামী লীগ কিংবা সরকার
সরকারি দলে আছেন এরকম মেয়রের বিরুদ্ধে এই আইনটা প্রয়োগ করছেন না, প্রয়োগ করছেন শুধু বিরোধী দলের সদস্য যে মেয়র তাদের বিরুদ্ধে। ফলে প্রশ্নটা উঠতেই পারে যে এই এক্ষেত্রে সরকার না, আমার সরকারি দলের একমুখী নীতি নিচ্ছে কিনা। সরকারি দলের মেয়র আমার কটা হলো এখন বলেন আপনি? এই তো তিনজন। তিনজন হলো। ইতিমধ্যে তিনজন। এর আগে কজন ছিল? এর আগে কজন ছিল মানে আমি আপনার না, এর আগে তো সবগুলো মেয়র বিএনপির ছিল। আপনার কুমিল্লার মেয়রকে বিএনপির, চট্টগ্রামের মেয়র বিএনপির, গাজীপুরের আমি কিন্তু বলছি যে এই না, না, প্রবণতাটা না, সম্প্রতি আমরা লক্ষ্য হ্যাঁ, করছি। সম্প্রতি মানে এই পেট্রোল বোমার পরে, পেট্রোল বোমার মানুষ পুড়িয়ে মারার পরে, পেট্রোল বোমা দিয়ে আপনার বাসে আগুন দেওয়ার পরে, পেট্রোল বোমা দিয়ে মানুষ অগ্নিদগ্ধ হওয়ার পরে, এরপরে এটা আপনি লক্ষ্য করছেন। আমরা তো দেশের মানুষের নিরাপত্তার জন্য আপনি গভর্নমেন্ট। আমি একটু জাহিদ হোসেনের কাছে যাই। জাহিদ হোসেন, আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? কেউ যদি অভিযোগ তোলে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে এটি সরকার একমুখী নীতি নিয়েছে, একই আইন সব মেয়রের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। আপনি দেখেন নারায়ণগঞ্জের যিনি কাউন্সিলর, হ্যাঁ, তিনি 1.5 বছর লাগলো তাকে বরখাস্ত করতে, কিন্তু তিনি চার্জশিটভুক্ত আসামি, এমনকি দণ্ডিত আসামি একটি মামলার, কিন্তু তাকে অপসারণ করতে একটি বছর সময় লাগলো। এখানে অবশ্যই দলীয় দৃষ্টিভঙ্গির বিষয়টা আসবেই, কারণ যেহেতু মানে দেখা যাচ্ছে যে ভিন্ন দলের ক্ষেত্রেই এটির প্রয়োগ এখন হচ্ছে। আহমেদ ভাই যেটা বলছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এটা অবশ্যই একটা রাজনৈতিক হিসেবে থাকবে, যুক্তি হিসেবে থাকবে, কিন্তু আমাদেরকে গোড়ায় দেখতে হবে। বাংলাদেশে শুধুমাত্র মেয়ররাই নির্বাচিত হন না, নির্বাচিত হওয়ার জন্য অনেকগুলি অফিস আছে। ধরেন এমপি নির্বাচন হয় এবং প্রচুর নানান ধরনের নির্বাচন হয়। এটি একটি স্থানীয় সরকার। আপনার যে মূল সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন গত মেয়াদে, তখন কিন্তু তার বিরুদ্ধে মামলা চলছিল, অর্থাৎ ইতিমধ্যেই সেটার চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে এবং সেটার মামলা চলছিল। এরকম পর্যায়ে বাংলাদেশে ওথ নিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায়। তাহলে আরেকটি স্থানীয় সরকারের ক্ষেত্রে এটা কেন পারা যাবে না? এটা আসলে ইনকনসিস্টেন্সিজ ইন ল, আপনি আইনটার মধ্যে একটি গলদ দেখতে পাচ্ছেন। ইনকনসিস্টেন্সি আছে। এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে নির্বাচন করার ক্ষেত্রে, যেটা আজম ও নাসিরের ক্ষেত্রে প্রযোজ্য হবে, নির্বাচন করার ক্ষেত্রে যে প্রাথমিক যোগ্যতা, আমার ওই পদে থাকার জন্য সেটা প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচিত হওয়া উচিত, কিন্তু এখানে নাই। আজম ও নাসির উদ্দিন কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন পূর্ণ স্ক্রুটিনি করে দেখেছে যে তিনি নির্বাচন করার যোগ্য, কিন্তু এখন চাইলে যেহেতু তার তার যেই দিন যেটা হয় যে দেখবেন যে অনেক সময়ই অনেক আসামি ছাড়া পায় এবং জেল গেটে আবার গ্রেপ্তার হয়ে যায়, কারণ অন্য একটা মামলায় গ্রেপ্তার হয়। আজম নাসিমেরও একই অবস্থা হতে পারে। শপথ দেওয়ার পরেই কিন্তু এখনো উনি অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেননি, দায়িত্ব গ্রহণ করার পরেই সরকার তাকে বরখাস্ত করতে পারে, এবং যদি করে তাহলে বোঝা যাবে যে আসলে একটা কনসিস্টেন্সি আছে এবং এই আইনটা। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদের আগেই রেইজ করে রাখতে হবে, যেহেতু বাংলাদেশে এই প্রবণতা আছে যে আপনি সিআরপিসির 598 ব্যবহার করে যে কোনো মামলা যে কোনো পর্যায়ে আপনি প্রত্যাহার করে নিতে পারেন, এবং সেইটি সরকার যে কোনো সময় চাইলে পারে, এই ক্ষমতা সরকারের আছে। সেই ক্ষমতা যেন এই ক্ষেত্রে প্রয়োগ না করা হয়। তাহলে নাসির উড বি আ টেস্ট কেস। একটা হচ্ছে যে সরকার ইররেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশন কি আচরণ করে সেটা দেখবার জন্য, এবং আরেকটা হচ্ছে যে এই যে আইনটা আছে সেই আইনটা প্রয়োগের ক্ষেত্রে সমতা আছে কিনা। সেটাই আমি সেই প্রশ্নই করতে চাচ্ছি। আমি বলছি যে এই আইনটা প্রয়োগের ক্ষেত্রে সরকারের একটা ডিসক্রিশন থাকে। আমি দেখছি যে সরকার চাইলে 12-র 1 ধারা প্রয়োগ করতে পারে, চাইলে নাও পারে, কিন্তু চাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেখা যাচ্ছে বিরোধী দলের মেয়রদের ক্ষেত্রে। নিজের দলের কিংবা আওয়ামী লীগের মেয়রদের ক্ষেত্রে এইটা চাওয়ার প্রবণতা কম। প্রবণতা নেই আমি বলছি না, চাওয়ার প্রবণতা কম। এটা তো হলো, এটা ক্লাসিক সবসময়, বিশেষ করে এই আইন আদালতের ক্ষেত্রে আমরা দেখেছি। এমনকি সর্বোচ্চ আদালতের যে রায় থাকে সেগুলিও বাস্তবায়নের ক্ষেত্রে, যেটা ম্যান্ডেটরি সংবিধানের 112 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো উচ্চ আদালতের যে রায় নির্দেশনা থাকে সেটা বাস্তবায়ন করা সরকারের জন্য, নির্বাহী বিভাগের জন্য বাধ্যতামূলক করা আছে। সেই বাধ্যতামূলক বিষয়েও আপনি দেখবেন যে 21শে টেলিভিশনের ক্ষেত্রে, তখন বিএনপি ক্ষমতায় ছিল, আপনাদের খুশি হওয়ারই কথা, যেই দিন
ঘটনাটা ঘটেছে সেই দিনই কিন্তু এটা কার্যকর হয়ে গিয়েছে। অ্যাপেলেট ডিভিশনের কোনো রায় আপনি পাবেন না যে ঘোষণার সঙ্গে সঙ্গে সেটা কার্যকর হয়ে যায়। অর্থাৎ সরকার তার পছন্দ অনুযায়ী, এটা ডিসক্রিশন পাওয়ার তো থাকবে, কিন্তু পছন্দ অনুযায়ী এটার গতি নির্ধারণ করে যে এটি কি 1.5 বছরে এক্সিকিউট হবে নাকি 1.5 ঘন্টায় এক্সিকিউট হবে। এখান থেকে আসলে কোনো মানে এক রকমের নিয়ম করার কোনো উপায় আমার অন্তত জানা নেই। এটা অবশ্যই এইখানেই তো আসলে যেটা বলা হয় যে একটা সরকার কনসিস্টেন্ট কিনা, তার আচরণ কেমন জনগণের প্রতি, সেখানে তার জাহিদ পার্টি হোসেন, অ্যাফিলিয়েশনের উপরে উঠতে পারছে আমরা কিনা একটা সেটা। বিরতি নিয়ে ফিরি। একটি বিরতি নিচ্ছি, শিগগিরই ফিরছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আহমেদ হোসেন, আমি যেটা প্রশ্ন করতে চাই, আইনটার মধ্যেই আপনি একটি অতিরঞ্জন দেখেন কিনা যে এই আইন, যে আইনে বলা হচ্ছে যে শুধু চার্জ আদালত গ্রহণ করলেই, চার্জ গঠন না, আদালত গ্রহণ করলেই তাকে বরখাস্ত করা যাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে। এখানে আপনি যেটা বলছেন যে এই আইনটা আপনার ধরেন, এই যে আমি যে কথাটা আগেও বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো তো দলভিত্তিতে হয় না, কিন্তু আমরা দৃশ্যমান কিন্তু দলভিত্তিতে হয়। এই যে আপনার ঢাকা সিটির দুটো হয়ে গেল, চট্টগ্রাম সিটিতে হয়ে গেল, পাবলিকলি কিন্তু এটা দৃশ্যমান হয়েছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে দলীয় নির্বাচনের মতো। কিন্তু মানে একটা কথা আছে যে বাসুরের নাম বলা যাবে না, মানে আমি দলের মনোনীত প্রার্থী বলতে পারবো না, দলের সমর্থিত প্রার্থী বলতে পারবো, বিষয় কিন্তু একটাই। দলটা একটু সুতরাং এই আইনটা একটা সংশোধনী আনা প্রয়োজন, এটা আমরাও যেমন ফিল করি এবং গভর্নমেন্টের উঁচু পর্যায়ে থেকেও এটা চিন্তাভাবনা হচ্ছে যে এই আইনটাকে একটু সংশোধনী আনা প্রয়োজন, যেহেতু দল ভিত্তিতেই হয়, দলীয়ভাবেই হোক সব ক্ষেত্রেই। সেইটাই কিন্তু আমার প্রশ্ন হলো, এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি যে প্রশ্নটা করেছেন, একটা যেটা আপনার চার্জশিট হওয়ার সাথে সাথেই সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখেন একজন এমপি যদি 2 বছরের বেশি সময়ের দণ্ডিত হন, তাহলে তাকে তার এমপি পদ খারিজ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ সাজা হওয়ার পরে শাস্তিটা বলবৎ হয়। কিন্তু এখানে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অভিযোগ আদালত গ্রহণ করেছে, এরপরে বিচার হবে, বিচারে সাজা হওয়ার পরে যদি এরকম একটা এখতিয়ার থাকতো সরকারের, তাহলে সেটা এটা মানে এটা আইনগত ত্রুটি বা আইনের অসঙ্গতি যেটা বলতে চাচ্ছেন আপনারা, যে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে আইন একটা, আর আপনার পার্লামেন্টের এমপিদের ক্ষেত্রে আইন আরেক ধরনের আইন, কিন্তু একই ধরনের আপনি যেটা বলতে চাচ্ছেন যে আইনটা ইকুয়াল হওয়া দরকার, সেটা হতে পারে, সেটা ইকুয়াল হতে পারে, ইকুয়াল হওয়ার প্রয়োজন, এটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা বাস্তবতা, এটা হচ্ছে একরকম নেই, ইকুয়াল নেই বিধায় আপনি যেটা আমার কাছ থেকে জানতে চেষ্টা করছেন, আপনি এক বাক্যে আমাকে বলেন, এটা আপনি পরিবর্তন দেখতে চান কিনা? আপনি কি চান এই আইনটা সংশোধন করা উচিত? আমি চাই যে সকল নাগরিকের ক্ষেত্রে একই আইনই হওয়া উচিত। আহমেদ হোসেন, আমরা আরেকটি বিরতি নিয়ে ফিরি। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরই, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। এ পর্যায়ে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন মাইনুল আহসান পান্না, রাজশাহী জেলা বিএনপি সহসভাপতি তিনি, এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তিনি। আপনাদের দুজনকেই স্বাগতম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি মইনুল হাসান পান্নাকে দিয়ে শুরু করি। মইনুল হাসান পান্না, রাজশাহীতে আপনাদের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঠিক কি কি অভিযোগ আছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, মামলাগুলোর কি অবস্থা আমাদেরকে একটু বলবেন? জনাব মাইনুল হাসান পান্না। তার বিরুদ্ধে মামলা, ফৌজদারি মামলা দেওয়া হয়েছে বেশ কয়েকটা। তার ভিতরে পুলিশের মারার একটা কেস আছে, আরও কিছু মামলা আছে। সেই সমস্ত মামলা যখন করা হয়, ওই সময়তে মোসাদ্দেক হোসেন বুলবুল কিন্তু ওই সমস্ততে উনি দেশেই ছিলেন না, তখন তিনি রাষ্ট্রের বাইরে ছিলেন। অতএব তাকে ইচ্ছাকৃতভাবে, আমরা মনে করি তাকে ইচ্ছাকৃতভাবেই সম্পৃক্ত করা হয়েছে সরকারের ইচ্ছা পূরণ করার জন্য, যাতে ভিন্ন মতের দলের লোক কোনোভাবেই যেন কোনো রাষ্ট্রীয় পদে থাকতে না পারে, এটা আমরা মনে করি। জনাব পান্না, উনি যে সাময়িকভাবে বরখাস্তের যে আদেশ জারি করা হয়েছে, এটার বিরুদ্ধে উনি আদালতে আপিল করেছেন কিনা, কোনো মামলা করেছেন কিনা, আদালতের কাছে কোনো আবেদন করেছেন কিনা?
তিনি আদালতের কাছে যাওয়ার জন্য আমাদেরকে জানিয়েছেন যে তিনি আদালতে যাবেন, আদালতে আশ্রয় নেবেন। এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ওনার কাছ থেকে পাই না যে এ পর্যন্ত উনি উচ্চ আদালতে কোনো রিট করেছেন কিনা। উনি বরখাস্ত হওয়ার পরে এখন মেয়রের দায়িত্ব কে পালন করছেন? প্যানেল মেয়র থেকে কারো দায়িত্ব পালন করার কথা, কেউ কি দায়িত্ব গ্রহণ করেছে? প্যানেল মেয়রদের মধ্যে কার দায়িত্ব গ্রহণ করার নিয়ম অনুযায়ী কার দায়িত্ব পালন করার কথা? আপনারা জানেন যে আইনেই বলা হয়েছে যে আগে প্যানেল মেয়র কতগুলো সিলেক্ট থাকে, তার ভিত্তিতে নুরুন নাহার বলে একজন আছেন, তিনি প্যানেল মেয়রের দায়িত্ব পালন করবেন। আরও 2 জন আছেন, তারা পালন করবেন। এদের ভিতরে এদেরকেও মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার জন্য তারা দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। ওনারা কেন দায়িত্ব গ্রহণ করতে পারছেন না? ওনারা কি মামলা লড়ছেন? ওনারা কি অফিস করছেন? ওনারা অফিস করতে পারছেন না কারণ তাদের বিরুদ্ধে হুলিয়া আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, তারা ফেরারি হয়ে আছে। সেক্ষেত্রে জনাব মান্না, আমার প্রশ্ন হলো, আর নুরুন নাহার ওনারা কেন আত্মগোপনে আছেন? ওনারা আইনের আশ্রয় কেন নিচ্ছেন না, কিংবা আইন এড়িয়ে চলছেন কেন? আপনারা জানেন যে আইনি প্রক্রিয়াতে যার পথেও তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা ভীত সন্ত্রস্ত হয়ে এখন যে অবস্থা হয়েছে যে পুলিশের হাতে ধরা পড়লে তাদের জীবনটা যে সঠিক থাকবে সেটা তো গ্যারান্টি নাই। জনাব পান্না, আপনি আমাদের সাথে থাকুন। আমি এখন খুলনার মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, তার সাথে কথা বলি। জনাব মনিরুজ্জামান, আপনার বিরুদ্ধে 2টি মামলা দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি, ঠিক কি অভিযোগ তোলা হয়েছে মামলাগুলোতে? ধন্যবাদ। 2014 সালে এই মামলাগুলো করা হয়। সেই সময় আমরা অফিস করছিলাম এবং বাইরের ঘটনাগুলোকে এমনভাবে করা হলো মামলা যে পার্টির পোর্টফোলিওতে কারা কারা আছে, অর্থাৎ আমি সিটি কমিটি, বিএনপি সিটি কমিটির আমি সাধারণ সম্পাদক, একই সঙ্গে আমি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র। আমার সিটি কমিটির প্রেসিডেন্ট নজরুল ইসলাম মঞ্জু, সাবেক এমপি, তাকেও আসামি করা হলো। আমি সাধারণ সম্পাদক, আমি মেয়র, আমাকেও আসামি করা হলো। অর্থাৎ পার্টির উচ্চ পর্যায়ে যারা যারা দায়িত্ব পালন করছেন তাদের সকলকেই উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু মামলার আসামি করা হলো। শুধুমাত্র সিটি কমিটি নয়, অ্যাজ ওয়েল অ্যাজ জেলা কমিটিতে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন পার্টির কর্মকাণ্ডে, যারা সভা সমিতি মিছিল মিটিং সব কিছুতেই থাকেন, তাদেরকেও একই রকমভাবে আসামি করা হয়েছে এবং এটা পরিপূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এর পেছনে কোনো সত্য নাই এবং আমরা এটা এমনভাবেই সকলেই বিপর্যস্ত যে এটা কেমন হলো। খুলনার সব মানুষ যারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে, কাউন্সিলর নির্বাচিত করেছে, শুধু মেয়র নয়, কাউন্সিলর, প্যানেল মেয়র, তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ। তো এটা সারা দেশের সব সিটি কর্পোরেশন পৌরসভাগুলোতে যেখানেই বিএনপি অথবা সরকার দলীয় নন, বিরোধী দলের নেতৃবৃন্দ যারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের বিরুদ্ধে এই ধরনের সাজানো পাতানো মামলা দেওয়া হয়েছে। জনাব মনিরুজ্জামান, আপনার মামলার চার্জশিট এখনো দেওয়া হয়নি। যদি চার্জশিট দেওয়া হয়, আপনি কি আশঙ্কা করছেন যে অপর 3 মেয়রের ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, আপনার ক্ষেত্রেও সেরকম উদ্যোগ নেওয়া হতে পারে? আপনি কি এরকম আশঙ্কা করছেন? এটা তো আসলে সরকারের ইচ্ছাটাই বাস্তবায়ন হবে। এক্ষেত্রে আমার মনে হয় না যে অন্য সব জায়গায় যে পরিণতি হয়েছে খুলনা অথবা কুমিল্লা বা বরিশাল, সব জায়গায় একই পরিণতি হবে। জনাব মনিরুজ্জামান এবং জনাব পান্না, আপনাদের দুজনকে ধন্যবাদ। আহমেদ হোসেন, আমরা দেখছি যে জনাব মনিরুজ্জামানও কিন্তু অভিযোগটা তুললেন যে এই অভিযোগগুলো, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া হচ্ছে, অর্থাৎ এগুলোকে রাজনৈতিক মামলা বলছেন তিনি। আপনি কিভাবে দেখবেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো এবং মামলাগুলো? আমাদের দেশে দেখবেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই শব্দটার ব্যবহার খুব বেশি হয়।
আপনি দেখবেন বহু স্টেটমেন্টে দেখবেন যদি এমনকি একেবারে একজন খুনি তার ক্ষেত্রেও যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তখন দেখবা যে আবার যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল একটা স্টেটমেন্ট দিচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য সেটা আওয়ামী লীগের সাথে যুক্ত রাজনৈতিক নেতারাও কিন্তু এই কথাটা হ্যাঁ, বলেন, কারণ রাজনীতি। তাদের অনেক কাজে মামলা আমি প্রত্যাহার করা উনি হয়েছে কথাটা রাজনৈতিক বলছেন, মামলা আমি বলে। এখানে আপনাকে আমি কিন্তু কিছু কিছু রেফারেন্স নিয়ে এসেছি। আপনার কুমিল্লার মেয়র বিএনপি এবং চট্টগ্রামের মেয়র যিনি 5 বছর ছিলেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়নি। এগুলো হচ্ছে কখন থেকে, যখন থেকে তথাকথিত আন্দোলনের নামে আপনার পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছেন, মানুষ পুড়ে মানুষকে আপনার অগ্নিদগ্ধ হচ্ছে, এই নৈরাজ্যজনক সন্ত্রাসী কর্মকাণ্ড যখন শুরু করলো বিএনপি, জনাব আহমেদ হোসেন সিলেটের সেই মেয়রের ক্ষেত্রে- বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আনা হয়নি, তার সেই- বিরুদ্ধে সেই ক্ষেত্রে- অভিযোগ ওটা তো অন্য অভিযোগ। আপনার কিবরিয়া সাহেবের একটি killing, হত্যা মামলা। killing, হ্যাঁ। সুতরাং এই সমস্ত কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করেছে, যেমন তিনি বলেছেন যে বিএনপির মিছিল মিটিং, আমি এখন তো বিএনপির আমি তো একটা রাজনৈতিক ব্যক্তি, আমাকে এখানে দলের একজন নেতা হিসেবে আপনি এখানে আমন্ত্রণ জানিয়েছেন, কাজে আমি যদি ভালো কথাও বলি এটাকে তারা বলবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার কথা যে যুক্তিও থাকে তো বললাম উনি তো দলের পার্টিজান বক্তব্য দিয়েছেন। কারণ এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই দেশের এই সন্ত্রাসী বিএনপি কিন্তু মিটিং মিছিলের রাজনীতি থেকে সরে এসেছে। আপনি এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না, মামলা আমি এগুলোকে বলতে রাজনৈতিক উদ্দেশ্য বলতে চান না, আপনি বলতে রাজি না। ফৌজদারি অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, ফৌজদারি অপরাধ যারা কর্মকাণ্ডে জড়িত আছেন, ফৌজদারি অপরাধ সংগঠনে যারা সক্রিয় অংশগ্রহণ করছেন, এখন আপনি একজন মাঠে গিয়ে ফৌজদারি অপরাধ করছে তাকে আমি ব্যাক করছি, পৃষ্ঠপোষকতা করছি, সেটাও কিন্তু অপরাধ। আমি কিন্তু মূল অপরাধী, তাকে গাইড করছি, অর্গানাইজ করছি, অর্থ যোগান দিচ্ছি, দিয়ে পেট্রোল বোমা বানানোর জন্য অর্থ যোগান দিচ্ছি, তিনি পেট্রোল বোমা গড়ে বানাচ্ছেন, পেট্রোল বোমা বানাতে কিছু উপাদান লাগে না, সে উপাদান কিনতে হবে না, সে উপাদান কিনতে হলে টাকা লাগবে না, টাকা তো আমি দিচ্ছি, কাজে আমি হচ্ছি মূল অপরাধী। এই ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এই ধরনের ইনকোয়ারি করে অভিযোগ আছে সেই অভিযোগগুলোকে আমরা একটি বিরতি নিয়ে ফিরি, আমরা আলোচনা আরো করব। অতিথিদের সাথে আরো আলোচনা হবে একটি বিরতির পরই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জাহিদ হোসেন, দেখা যাচ্ছে যে আইনটা নিয়ে আমরা কথা বলছি, আইনের যে ধারাটা, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন আইনের 12(1) ধারা। এই আইনটা সংশোধন করা হচ্ছে 2009 সালে। এই ধারায় বলা হচ্ছে যে মেয়র বা কোনো কাউন্সিলরের বিরুদ্ধে যদি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয় তাহলে তাকে সরকার লিখিত আদেশের মাধ্যমে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে। এখন দেখেন এমপিদের আমরা কিন্তু এভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই, চার্জশিট জমা দিলেই আমরা বরখাস্ত করতে পারছি না এমপিদের। এমপিরা সাজাপ্রাপ্ত হলে, দণ্ডিত হলে এবং সেই সাজার মেয়াদ যদি 2 বছরের বেশি হয় তাহলে তিনি অপসারিত হবেন। মেয়রদের ক্ষেত্রে তা না, দুজনেই জনপ্রতিনিধি। এখন কথা হলো এক দেশে দুরকম আইন বলবৎ আছে কিনা, আপনি এটা এভাবে দেখেন কিনা? অবশ্যই এখানে এক দেশে দুই রকম আইন যেমন আছে, এই আইনের ক্ষেত্রে অন্তত সবাই সমান না। অর্থাৎ আমি যেটা প্রথমেই বললাম যে প্রধানমন্ত্রী এবং একজন মেয়র দুইজনে একই কারণে অপসারিত হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে এটার গোড়ায় অনেক বড় গলদ আছে। আমি জানি না যে এই আইনটি নিয়ে বিএনপির এতগুলি মেয়র বরখাস্ত হওয়ার পরেও কেন এটার আইনগত ভিত্তি হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়নি। আমি হয়তো জানি না ইতিমধ্যেই হয়েছে কিনা। এটা অবশ্যই চ্যালেঞ্জ করা উচিত। কেন চ্যালেঞ্জ করা হয়েছে আমরা এরকম কোনো তথ্য পাইনি আমার এখন জানা নেই, পর্যন্ত। কিন্তু চ্যালেঞ্জ করা উচিত। কেন সেটা বলি, কারণ যে অভিযোগপত্র দিচ্ছে সেটা পুলিশ এবং পুলিশ নির্বাহী বিভাগের অধীনস্থ। ঠিক আছে, কেন সাজাটাকে একটা মানদণ্ড করা হয়, কারণ ওইটা এই নির্বাহী বিভাগের পার্ট না, বিচার বিভাগ একটা আলাদা এন্টিটি। তারা যেহেতু এইটা দেখে যে অভিযোগ আনা হয়েছে সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে, সেটা যখন সত্য প্রমাণিত হয় তখনই এটা প্রমাণিত হিসেবে চিহ্নিত হবে। অভিযোগপত্র বাংলাদেশে শুধুমাত্র একটা অভিযোগপত্র দেয়া মানে তার আর বাকি যে তথ্য প্রমাণ আছে, কারা সাক্ষী, সেই বিষয়টা। ফলে অভিযোগ এবং অভিযোগপত্রের মধ্যে খুব বড় আইনগত পার্থক্য কিন্তু নেই, কারণ এই অভিযোগপত্রটা আদালতে গ্রহণ করতে হয়, তারপরে এইটার ভিত্তিতে বিচারটা হয়, এটা ঠিক। ফলে এখানে আসলে কারণ এখানে নির্বাহী বিভাগের সবচেয়ে যেই জিনিসটা দোষণীয় সেটা হচ্ছে নির্বাহী বিভাগের কর্তৃত্ব যেখানে পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনি একটা দাড়ি টানতেছেন, কিন্তু সেইটার পরে বিচার হয়ে যাওয়ার পরে যদি করা হয় তাহলে এটার ভিতরে আমি মনে করি যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, যাদেরকে বরখাস্ত করা হচ্ছে, তাদেরকে একটা আইনগত সুযোগ দেওয়া হয়
তাদেরকে আইনগত সুযোগটা দেয়া আমার, যদিও এটা সাময়িক বরখাস্ত, কিন্তু তারপরেও বাংলাদেশে কিন্তু সাময়িক বরখাস্ত ক্ষেত্রেও তারা নির্বাচিত জনপ্রতিনিধি, ফলে এবং নির্বাচিত জনপ্রতিনিধি অনেক সংসদীয় আসনের চাইতেও এইগুলি সরাসরি বড় আসনের নির্বাচন, ফলে বেশি মানুষের সরাসরি ভোটে নির্বাচিত, তাদের জন্য আরও বেশি সংরক্ষণমূলক ব্যবস্থা রাখা প্রয়োজন। যেটা করতে পারে যদি সরকার মনে করে যে অনেক সময় আইনের দীর্ঘসূত্রিতার কারণে এই ব্যবস্থা নেওয়া যায় না, তাহলে এগুলিকে একটু অগ্রাধিকার ভিত্তিতে যাতে বিচার করা যায় সেই ব্যবস্থা করার সুযোগ সরকারের আছে। প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করতে পারে আলাদা, যেটা নির্বাহী বিভাগের মাধ্যমেই করা হয়, সেটি করা যেতে পারে। কিন্তু এই জায়গাটিতে যেই পর্যন্ত নির্বাহী বিভাগের ক্ষমতা প্রয়োগ করা যায়, সেখানে আসলে একটা নির্বাচিত প্রতিনিধিকে সেই কারণে আসলে তার পদ থেকে জনাব জাহিদ হোসেন, আমরা আরেকটি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে আসছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আহমেদ হোসেন, কারো বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের হওয়া, কারো বিরুদ্ধে মামলা হওয়া, তার মানেই কিন্তু তিনি দোষী নন, দোষী সাব্যস্ত হননি, তখনও দোষী ধরে নেওয়া যায় না তাকে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে 3 জন মেয়রের ক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে, যে পদক্ষেপ নিয়েছে, সরকার আরেকটু অপেক্ষা করতে পারত, মামলার রায় পর্যন্ত অপেক্ষা করা যেত? সরকার এই তাড়াহুড়োটা কেন করলো? আপনি এই অনুষ্ঠানের সঞ্চালক কিন্তু আপনি, কোশ্চেনগুলো আপনার কাছে, জবাবটা আমার কাছে, কাজে কোশ্চেন করার ক্ষমতা আপনার। আপনি কিন্তু স্বাধীন এই ক্ষেত্রে, আপনি যে কোনো ধরনের কোশ্চেন করার ক্ষমতা রাখেন, আমি কিন্তু পারবো না। আপনি কি বলতে চান এর জবাব আপনার কাছে না, নেই? এটা জবাব আছে। আমি বলছি যে আপনার প্রসঙ্গে বলছি, এটা গভর্নমেন্টের যেমন আপনার ডিজাইনের উপর কিন্তু আমার জবাব দিতে হচ্ছে, আপনার ইচ্ছার উপর, বিকজ এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আপনি। সেহেতু গভর্নমেন্ট যেটা মনে করে, সরকার যেটা মনে করে, সরকার যদি তার দৃষ্টিকোণ থেকে যথার্থ মনে করেছে বলেই ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের যে দায়িত্বগুলো আছে, প্রথমত সরকারের দায়িত্ব হচ্ছে জননিরাপত্তা, সবচেয়ে বড় দায়িত্ব। যে গভর্নমেন্ট একটা দেশের জননিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই গভর্নমেন্টের চেয়ে ফেলিউর গভর্নমেন্ট আর হতে পারে না। আর এই ফেলিউর গভর্নমেন্টের সুযোগ নিয়ে কিন্তু জননিরাপত্তার জন্য যদি হুমকি মনে করে কাউকে সরকার, তাকে গ্রেপ্তার করতে পারে, তাকে জনগণ থেকে, তার এলাকা থেকে আলাদা করে রাখতে পারে। মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা, আপনি যদি বলেন শুধু মেয়র কেন, পৃথিবীর ইতিহাসে তো আপনার একজন প্রধানমন্ত্রী যদি অপরাধ করেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হয়। জয়ললিতা ইউসি ভারতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন, খুব পাওয়ারফুল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, এখন জামিনে মুক্তি পেয়েছেন। কাজে আইন তো একটা বিষয়, যে আইন তার নিজস্ব। জনাব আহমেদ হোসেন, আমরা যাদের কথা বলছি তারা জনগণের ভোটে নির্বাচিত মেয়র এবং বিপুল সংখ্যক লোকের ভোট এটা জড়িত এই নির্বাচনগুলো। জনবহুল 3টি শহর, এখানে অনেক লোক ভোট দেন, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত একজন মেয়র, তার ব্যাপারে সরকার ধৈর্যের পরিচয় দিতে পারত কিনা? কেননা জনগণের রায়ের ব্যাপারও এখানে জড়িত। আপনি ইলেক্টেড, আমি ইলেক্টেড হলে কিন্তু দায়িত্বটা বেড়ে যায়, আপনার সকল জনগণের প্রতি দায়িত্ব বেড়ে যায়। ইলেক্টেড হয়ে আপনার জনপ্রতিনিধি হয়ে যদি আপনার জননিরাপত্তার প্রতি বাধা হয়ে দাঁড়ান, তিনি বাধা হয়েছেন কিনা এটা কিন্তু কোর্টের রায় না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না। এটা আমাদের কাছে প্রথমত অভিযোগপত্রই হবে। প্রথম তো আপনার অভিযোগ আপনার আসবে, তারপর অভিযোগপত্র তৈরি হবে, তারপর অভিযোগপত্র গৃহীত হবে, তারপর ট্রায়াল শুরু হবে। এটা কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে, এবং যে কাজটি হয়েছে এটা কিন্তু আইনগতভাবে কারেক্ট, আপনার আইনের লঙ্ঘন হয়নি, কারণ আইন যথার্থভাবে কার্যকর এখানে হয়েছে। এখন আপনি বলছেন যে সরকারের দৃষ্টিকোণ থেকে সেটা কারেক্ট হয়েছে, আপনার কাছে মনে হচ্ছে যে আরেকটু গভর্নমেন্ট ধৈর্য ধরতে পারত, কিন্তু গভর্নমেন্ট তো ধৈর্য ধরেছে। গভর্নমেন্ট ধৈর্য না ধরলে এত বড় ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশে। আপনি যে 3 মাস যে ঘটনাগুলো ঘটেছে, একেবারে আপনার বাংলাদেশে যে নৈরাজ্য, সন্ত্রাস, এবং ইউসি সন্ত্রাসের শিকার তো আমরা হয়েছি। আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু 21শে আগস্টের শিকার হয়েছেন আরজেস গ্রেনেড হামলায়, একেবারে 21 জন নিহত হয়েছে, 500-এর উপরে আমার নেতাকর্মী কিন্তু পঙ্গু হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু টার্গেট, শি ওয়াজ দি টার্গেট টু কিল। কাজেই আপনি যদি বলেন যে আমরা বর্তমানকে দেখি, আমরা অতীতকে দেখি না, অতীতের ছবিকে সামনে রাখতে হবে।
আর অতীতের ছবিকে সামনে এই গভর্নমেন্ট রাখে বলেই সিদ্ধান্তগুলো কারেক্টলি নিচ্ছে। আর সিদ্ধান্তগুলো কারেক্টলি না নিলে বাংলাদেশ জঙ্গিবাদের বাংলাদেশ হতো, সন্ত্রাসের বাংলাদেশ হতো। আজকের বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীর কিন্তু একটি এজেন্ডা, শান্তিকামী জনগণের। আপনার একটি যুদ্ধ হচ্ছে বাংলাদেশ পৃথিবীতে, একটি ওয়ার, একটা ওই যুদ্ধ হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। আমার এই এজেন্ডায় আমি কোথায় আছি সেটা আপনাকে দেখতে হবে। ওই এজেন্ডায় আমি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে এই যুদ্ধে আমি অংশগ্রহণ করছি কি না, না ওই জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সংশ্লিষ্ট হয়ে তাদের সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করছি। জনাব আহমেদ হোসেন, সেটাকে আমি বিবেচনা করতে হবে। জনাব আহমেদ হোসেন আপনাকে ধন্যবাদ, জাহিদ হোসেন আপনাকেও ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।